আসসালামু আলাইকুম। আজকে আমরা পুরো রসায়ন ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নের খুব ইম্পর্টেন্ট একটা টপিক কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যাটা সম্পূর্ণ A to Z আজকের ক্লাসে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোয়ান্টাম সংখ্যা শুরু করতে হলে সবার আগে আমাদের একটা মাথায় প্রশ্ন আসা উচিত, আমরা কেন পড়ছি কোয়ান্টাম সংখ্যাটা। কোয়ান্টাম সংখ্যা পড়লে পরে যে ইলেকট্রন আছে, যদি আমরা একদম লোকাল ভাষা ইউজ করতে চাই, যে ইলেকট্রনের পুরো নারী নক্ষত্র ব্যাখ্যা করতে পারবো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যদি আমার জ্ঞান থাকে। তাহলে মূলত আমরা আজকে কোয়ান্টাম সংখ্যাটা পড়ছি ইলেকট্রন সম্পর্কে জানার জন্য, ইলেকট্রন সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানার জন্য, তার অবস্থান, তার ঘূর্ণন, সে কি কোন জায়গাতে থাকে না থাকে, এই সকল জিনিসগুলো আমরা জানতে পারবো কোয়ান্টাম সংখ্যা টপিকটা শেষ হওয়ার পর। মোট 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, তার মধ্যে 2টা এসএসসি লেভেলের মধ্যেই ছিল, আর ইন্টারে এসে ওগুলোর ডিটেলসে 4টা কোয়ান্টাম সংখ্যা টোটাল ডিটেলসে সেগুলো আলোচনা করা আছে। তো আমরা যখন আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা শেষ হয়ে যাবে তখন আসলে আমরা ইলেকট্রন সম্পর্কে সম্পূর্ণ একটা ক্লিয়ার একটা ধারণা চলে আসবে ইলেকট্রন সম্পর্কে। তাহলে প্রথম 2টা কিন্তু আমাদের এসএসসি লেভেলে পড়েছিলাম, তো সম্পূর্ণ 4টা আজকে আমরা দেখব। শুরু করি আমরা টপিক কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার প্রথম যে কোয়ান্টাম সংখ্যাটা আছে তার নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? ওই যে বিজ্ঞানী বোর বলে আসছিল ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, কিন্তু কিভাবে ঘুরছে? যেন তেন ভাবে ঘুরছে না, তাদের অনুমোদিত একটা কক্ষপথ আছে। ওই যে গোল গোল রাস্তা পড়ে আসছিলাম আমরা, ওই গোল গোল রাস্তাগুলোকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। যেমন যদি আমরা একটা নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসের চারপাশে যে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আছে, ওই কক্ষপথ গুলাই হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই যে এগুলো গোল গোল যে রাস্তা, এগুলাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বিভিন্ন নামে ডাকা হয়। আমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যার নামগুলো জানতে হবে। এগুলাকে কক্ষপথ নামে ডাকা হয়, এগুলাকে শক্তি স্তর নামে ডাকা হয়, এগুলাকে অরবিট নামে ডাকা হয়, অথবা তোমরা এগুলোকে শেল নামেও ডাকতে পারবে। এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এই সকল নামে ডাকা হয়। এসএসসি তে পড়া আমাদের জিনিস এগুলো। এগুলোকে আমি চাইলে কে এল এম এন দিয়েও প্রকাশ করতে পারি। অর্থাৎ কেউ যদি বলে এইটা কে শেল, এইটা এল, এইটা এম শেল, ওকে, কোনো সমস্যা নাই। অথবা আমরা n ইকুয়াল 1 2 3 4 দিয়েও প্রকাশ করতে পারি। কেউ যদি বলে এইটা n সমান 1, এইটা n সমান 2, এইটা n সমান 3, ওকে, কোনো সমস্যা নাই। তাহলে এই যে গোল রাস্তাগুলো আছে, বৃত্তাকার যে রাস্তাগুলো আছে, এগুলোকে বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এগুলোকে শেল, অরবিট, শক্তি স্তর বিভিন্ন নামে ডাকা হতে পারে। এগুলোকে কে এল এম এন দিয়ে প্রকাশ করা যাবে, অথবা n ইকুয়াল 1 2 3 4 দিয়েও প্রকাশ করা যাবে। এবং এই যে এক একটা শেল, এক একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, এক একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, সেইটা নির্ণয় করারও একটা সূত্র আছে। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n²। এই সূত্রটা দিয়ে তুমি একটা শেলে, একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটা তুমি নির্ণয় করতে পারবা, যে একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, তার ধারণ ক্ষমতা কত। উদাহরণস্বরূপ যদি তোমাকে বলা হয় যে এম শেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হতে পারে, এম শেলে ইলেকট্রন সংখ্যা, তাহলে কে এল এম 1 2 3
তিন নাম্বার কক্ষপথ অর্থাৎ n এর মান তাহলে 3, অর্থাৎ এখানে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারবে। প্রশ্ন হচ্ছে 3 নাম্বার কক্ষপথে কি একটা ইলেকট্রন থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে। 3 নাম্বার কক্ষপথে 19টা ইলেকট্রন থাকতে পারবে না, তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 18টা 3 নাম্বার কক্ষপথে। একইভাবে তুমি 2 নাম্বার কক্ষপথে বের করবে, তখন n এর মান 2, 2 স্কয়ার 4, 4 দুগুণা 2 নাম্বার কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারবে। 4 নাম্বার কক্ষপথে 32টি ইলেকট্রন থাকতে পারবে। এবং একটা এই যে কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এমসিকিউতে এটা আসে, প্রধান কোয়ান্টাম সংখ্যা পরমাণুর আকার নির্দেশ করে। এমসিকিউতে এই প্রশ্নটা আসতে পারে, আকার নির্দেশ করে। এই আকার নির্দেশ করে কথাটার মানে কি? যার প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 তার আকার হবে ছোট, যার প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 অর্থাৎ 2টা কক্ষপথ আছে তার আকার হবে বড়। তার মানে ছোট নাকি বড় সেটা আমি নির্ণয় করতে পারবো প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখে। একটা হলে পরে ছোট, 2টা হলে বড়, 3টা হলে পরে আরো বড়। এইগুলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কথাবার্তা, যার বেশিরভাগই এসএসসি লেভেলের মধ্যে ছিল। আমরা এবার একটু সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখি, যেটা আমাদের 2 নাম্বার কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। 2 নাম্বার কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে, যেমন এগুলাকে আমি শক্তি স্তর নামে ডাকতে পারছি, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে উপশক্তি স্তর নামে ডাকা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে উপশক্তি স্তর নামে ডাকা হয়। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় জেলা বড় না উপজেলা বড়, অবশ্যই জেলা বড় এবং জেলার মধ্যে উপজেলা থাকে। তাহলে যদি প্রশ্ন করা হয় শক্তি স্তর বড় নাকি উপশক্তি স্তর বড়, অবশ্যই শক্তি স্তর বড়। জেলার মধ্যে যেমন উপজেলা থাকে, ঠিক তেমনি শক্তি স্তরের মধ্যেও উপশক্তি স্তর থাকে। প্রত্যেকটা জেলাতে কি সমান সংখ্যক উপজেলা থাকে? না। তাহলে প্রত্যেকটা উপশক্তি স্তরেও প্রত্যেকটা শক্তি স্তরেও সমান সংখ্যক উপশক্তি স্তর থাকবে না। এক একটা শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা এক এক রকম। আমরা এখন পর্যন্ত যেটা জানলাম, আমরা শক্তি স্তরের মধ্যে প্রবেশ করলে উপশক্তি স্তর পাবো। এক একটা শক্তি স্তরে এক এক সংখ্যক উপশক্তি স্তর পাবো। তো কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর পাবো সেটা নির্ণয় করার একটা সূত্র আছে। এটা হচ্ছে আমি এল দ্বারা নির্ণয় করতে পারবো। এল তোমাকে নির্দেশ করবে একটা শক্তি স্তরে গেলে কয়টা উপশক্তি স্তর পাওয়া যাবে, এবং এটা নির্ণয়ের সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত এই সংখ্যাটা আমি নির্ণয় করতে পারবো একটা শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে সেটা। উপশক্তি স্তর কোথায় থাকে? শক্তি স্তরের মধ্যে। এবং শক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তর আছে কয়টা করে পাবো সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমরা যদি এখন নির্ণয় করতে যাই 1 নাম্বার, n এর মান 1, 1 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে সেটা যদি নির্ণয় করতে যাই, তাহলে এল এর মান নির্ণয় করতে হবে। এখন এখানে n এর মান যদি 1 হয়, 1 - 1 0, 0 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ এল এর মান আমি 0ই পাবো। যদি আমি 2 নাম্বার কক্ষপথে যাই, আমার এল এর মান তাহলে আসবে, n এর মান হচ্ছে 2, n এর মান যদি 2 হয় তাহলে 2 - 1 মানে 1। সম্পূর্ণ লাইনটা যদি পড়ি 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 0 এবং 1 হবে তাহলে এল এর মান। যদি আমি 3 নাম্বার কক্ষপথে যাই তাহলে এল এর মান আসবে 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2। যদি আমি 4 নাম্বার কক্ষপথে যাই তাহলে আমার এল এর মান আসবে 0, 1, 2, 3।
আমি আবার বলছি, এল দ্বারা আমি নির্ণয় করতে পারবো উপশক্তি স্তর, অর্থাৎ একটা শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে সেটা আমি এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো। তাহলে 1 নাম্বার শক্তি স্তরে এল এর মান একটা, অর্থাৎ একটা উপশক্তি স্তর পাবো। 2 নাম্বার শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর পাবো। 3 নাম্বারে 3টা উপশক্তি স্তর, 4 নাম্বারে 4টা উপশক্তি স্তর। তার মানে আমি একটা কথা বলতে পারি, যত নাম্বার কক্ষপথ ততটা উপশক্তি স্তর। 3 নাম্বার কক্ষপথে 3টা উপশক্তি স্তর, 4 নাম্বার কক্ষপথে 4টা উপশক্তি স্তর। তাহলে এক একটা শক্তি স্তরে এক এক সংখ্যক উপশক্তি স্তর থাকে, যেটা আমরা এল এর মান নির্ণয় করার মাধ্যমে দেখতে পারলাম। এখন এই যে এল এর যে মানগুলা বাইর করলাম, এই এল এর মানের সাথে তাদের কিছু নাম আছে। এল এর মান আমি পাইলাম কি 0, 1, 2, 3 এবং প্রত্যেকটা এল এর মানের জন্য কিছু আলাদা আলাদা নাম আছে। এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এল এর মান যখন 0 তখন তার নাম হবে এস। তাহলে আমি বলতে পারি এগুলাকে আমি এস নামে রাখতে পারি। তো এল এর মান যখন 1 তখন এগুলাকে আমি পি নামে রাখতে পারি। এটা তাহলে হবে ডি এবং এটা তাহলে হবে এফ। অর্থাৎ আমি যদি কথাটা আবার বলি, 1 নাম্বার শক্তি স্তরে একটা উপশক্তি স্তর পাবো এবং তার নাম হবে এস। 2 নাম্বার শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর পাবো, তার নাম হবে এসপি এবং 3 নাম্বার শক্তি স্তরে 3টা উপশক্তি স্তর, তার নাম এসপিডি। এখন তোমাকে যদি কেউ বলে যে আমি একটা ইলেকট্রন পাইলাম এস উপশক্তি স্তরে, তোমাকে বলা হলো আমি একটা ইলেকট্রন পেলাম এস উপশক্তি স্তরে, তুমি কিন্তু তো ওই মানুষটার অবস্থান বলতে পারবা না, সে কোন শক্তি স্তরে আছে। আমি আবার বলছি, তোমাকে বলা হলো একটা ইলেকট্রন এস উপশক্তি স্তরে আছে, তুমি বলতে পারবা না সে কোন শক্তি স্তরে আছে, কারণ 1 নাম্বার শক্তি স্তরেও এস আছে, 2 নাম্বারেও এস আছে, 3এও এস আছে, 4এও এস আছে। তো যখন আমি শুধু এস বলবো বা শুধু পি বলবো, তখন আমি কোন শক্তি স্তরে আছি সেটা আমি বুঝতে পারবো না। এই জন্য উপশক্তি স্তরগুলোকে তার প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে লিখতে হয়। এই যে এস, কোন প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 1, তার মানে এটা হবে আমার 1s। তাহলে এইটা কোন শক্তি স্তরের? 2 এর, তাহলে 2s 2p এবং এগুলো হবে তাহলে 3s 3p 3d এবং 4s 4p 4d 4f। অর্থাৎ একটা শক্তি স্তরে 1 নাম্বার শক্তি স্তরে একটা উপশক্তি স্তর, তার নাম হচ্ছে 1s। 2 নাম্বার শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর, তার নাম 2s 2p। 3 নাম্বারে 3টা 3s 3p 3d, 4 নাম্বারে 4টা 4s 4p 4d 4f। এভাবে শক্তি স্তরের মধ্যে গেলে আমি এইভাবে বিভিন্ন সংখ্যক উপশক্তি স্তর পাবো। এবারে উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 × 2l + 1। এই সূত্রটা দিয়ে আমরা এই যে এক একটা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় করতে পারবো। এই যে এই সূত্রটা কি ছিল? শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আর এইটা কোথাকার? উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এখন যদি তোমাকে বলা হয় এস উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত, তাহলে 2 × s এর জন্য l এর মান 0, তাহলে 0 + 1, অর্থাৎ s উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। পি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে পি এল এর মান হবে 1, তার মানে 1 + 1 হিসাব করে দেখবা 6টা। এভাবে ডি এর জন্য হিসাব করবা 10টা এবং এফ এর জন্য হিসাব করে দেখবা 14টা ইলেকট্রন আছে। তাহলে আমি যে এখানে এই ইলেকট্রন সংখ্যা যেটা লিখলাম, এটা কোথাকার ইলেকট্রনের ক্যাপাসিটি? উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর এইটা ছিল শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা।
শক্তি স্তরে গেলে উপশক্তি স্তর পাবো। তাহলে উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? যদি তোমাকে বোঝানো হয় যে মনে করো তুমি এখন 3 নাম্বার শক্তি স্তরে আছো, এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। মনে করো তুমি 3 নাম্বার শক্তি স্তরে আছো, তো 3 নাম্বার শক্তি স্তরে থাকলে পরে তুমি এখানে মোট কয়টা ইলেকট্রন পাবা? n এর মান 3, ভালো করে খেয়াল করো, n এর মান 3, অর্থাৎ আমি এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, অর্থাৎ এখানে আমি ইলেকট্রন হিসাব করি 2n স্কয়ার দিয়ে, তাহলে 2 × 3 স্কয়ার, অর্থাৎ এখানে আমি মোট 18টা ইলেকট্রন পাবো। শক্তি স্তরে মোট আমি 18টা ইলেকট্রন পাবো। কিন্তু উপশক্তি স্তর সম্পর্কে জ্ঞান লাভ করার পর তুমি জানো 3 নাম্বার শক্তি স্তরে গেলে আমি 3টা উপশক্তি স্তর পাবো। 3 নাম্বার শক্তি স্তরে গেলে আমি 3টা উপশক্তি স্তর পাবো, এবং তাদের নাম হবে 3s, 3p এবং 3d। এই যেখান থেকে পাইছি l এর মান 0 1 2, নাম হবে 3s, 3p, 3d, 3টা উপশক্তি স্তর পাবো। এবং তুমি এখন এইটাও জানো যে প্রত্যেকটা উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তো আমি দেখলাম s উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এখান থেকে বের করছি। p তে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, এই যে, এবং d তে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, আমি এখন এইটাও জানি। তার মানে 3 নাম্বার কক্ষপথে প্রবেশ করলে তুমি যে ইলেকট্রন পাবা 18টা, ওই 18টা ইলেকট্রন একসঙ্গে নাই বা এক জায়গাতে গুচ্ছাকারে নাই। 3 নাম্বার কক্ষপথে যদি তুমি যাও, শক্তি স্তরে যদি যাও, শক্তি স্তরে যাওয়ার পর তোমাকে খুঁজতে হবে উপশক্তি স্তর কোথায় আছে। 3 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? 3টা, অর্থাৎ তুমি 3টা উপশক্তি স্তর পাবা। একটা নাম হবে 3s, একটা নাম হবে 3p এবং একটা নাম হবে 3d। তুমি যদি এবার 3 নাম্বার কক্ষপথে থাকা 3s উপশক্তি স্তরে প্রবেশ করো, তাহলে তুমি সেখানে ইলেকট্রন পাবা মাত্র 2টা। এবার যখন তুমি 3p তে প্রবেশ করবা, সেখানে পাবা ইলেকট্রন 6টা, আর 3d তে গেলে ইলেকট্রন পাবা 10টা। এইভাবে 2, 6 এবং 10, 18টা ইলেকট্রন এইভাবে আছে, এক জায়গাতে নাই। তার মানে তোমাকে যদি বলা হয় যে তুমি এখন 4 নাম্বার শক্তি স্তরে আছো, তো 4 নাম্বার শক্তি স্তরে গেলে পরে সেখানে ইলেকট্রন তুমি কয়টা পাবা? যদি তুমি 4 নাম্বার শক্তি স্তরে যাও, তাহলে তুমি জানো 2n স্কয়ার যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমি মোট 32টা ইলেকট্রন পাবো। এখন তুমি এটাও জানো যে 32টা ইলেকট্রন এক জায়গাতে নাই, শক্তি স্তরে আছো, তুমি 4 নাম্বার শক্তি স্তরে আছো। শক্তি স্তরে থাকার পর তোমাকে উপশক্তি স্তর খুঁজতে হবে। তোমার সন্ধানে কেউ যদি যায়, তাহলে জেলাতে যাওয়ার পর উপজেলায় যেতে হবে, তারপর ইউনিয়ন ওয়ার্ডে যেতে হবে, তারপর তোমাকে পাবে। তার মানে তুমি এখন কেবল শক্তি স্তরে আছো, এখনো ইলেকট্রন তুমি পাবা না। শক্তি স্তর থেকে তোমাকে যেতে হবে উপশক্তি স্তরে। তো 4 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর কয়টা থাকে? এই যে এল এর মান নির্ণয়। 4 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 4টা। তাহলে 4 নাম্বার শক্তি স্তরে যদি তুমি যাও, তাহলে তুমি 4s, 4p, 4d এবং 4f নামে 4টা উপশক্তি স্তর পাবা। ইলেকট্রন এই উপশক্তি স্তরগুলোতে বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী ভাগ হয়ে আছে। s এ কটা থাকে? 2টা, p এ কটা থাকে? 6টা, d এ কটা থাকে? 10টা এবং f এ থাকে 14টা। হিসাব করে দেখবা 32টা ইলেকট্রন আছে। তার মানে কক্ষপথে গেলেই আমি ইলেকট্রন পাবো না, কক্ষপথে গেলে পাবো উপশক্তি স্তর। এবার বিভিন্ন উপশক্তি স্তরে প্রবেশ করলে ওদের ক্যাপাসিটি অনুযায়ী ইলেকট্রনগুলা ভাগ হয়ে থাকে। এইভাবে তুমি 32টা ইলেকট্রন পাবা, 4 নাম্বার কক্ষপথে এক জায়গাতে পাবা না। যদি তুমি 2 নাম্বার কক্ষপথে যাও, 2 নাম্বার কক্ষপথে গেলে মোট ইলেকট্রন পাবা 8টা। 2 নাম্বার কক্ষপথে গেলে উপশক্তি স্তর আসে 2s এবং 2p। 2s এ গেলে পাবে 2টা ইলেকট্রন, 2p তে গেলে পাবে 6টা ইলেকট্রন, এভাবে মোট 8টা ইলেকট্রন আছে। এই গেল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার কথাবার্তা। আচ্ছা, তাহলে আমরা এবার থার্ড কোয়ান্টাম সংখ্যা যেটা, 3 নাম্বার কোয়ান্টাম সংখ্যা যেটা, সেখানে এবার একটু প্রবেশ করি। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আমাদের উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে।
তিন নাম্বারটা হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এটা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এই দুই নাম্বার কোয়ান্টাম পর্যন্ত আমরা শক্তি স্তর থেকে উপশক্তি স্তর পর্যন্ত আসছি। এবারে উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন, উপশক্তি স্তরে গেলে পারে কি পাবো, উপশক্তি স্তরে গেলে কি পাবো সেটা নির্ণয় করব আমি এম দিয়ে, এবং উপশক্তি স্তরে গেলে পাবো আমি অরবিটাল, যেখানে ইলেকট্রন থাকে, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, সেই সংখ্যাটা পাবো, সেই অবস্থানটা পাবো আমি এই উপশক্তি স্তরের মধ্যে প্রবেশ করলে। তার মানে আমরা কিন্তু অনবরত একটার ভিতরে প্রবেশ করতে করতে আসছি। প্রথমে ছিলাম আমি শক্তি স্তরে, শক্তি স্তরের ভেতরে প্রবেশ করার পর আমি এই উপশক্তি স্তর পাইছি। এবারে প্রত্যেকটা উপশক্তি স্তরের মধ্যে প্রবেশ করব আমি। তো প্রত্যেকটা উপশক্তি স্তরে প্রবেশ করলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা 95 থেকে 97% ওই অঞ্চলগুলো আমি এখন পাবো। তাহলে এই এম কয়টা, উপশক্তি স্তরে প্রবেশ করার পর কয়টা এম, সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে -L থেকে +L পর্যন্ত। এল পাবো কোথায়, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই এল এর মান, এই যে মানগুলো দেওয়া আছে এল এর মান, এই এল এর মানের মাইনাস থেকে প্লাস পর্যন্ত আমাকে হিসাব করতে হবে এম এর মান নির্ণয় করতে হলে। তাহলে যদি এল এর মান হয় 0, এল এর মান 0 মানে কোন উপশক্তি স্তর, অর্থাৎ এস উপশক্তি স্তর। তাহলে এইখানে গেলে, এই এস উপশক্তি স্তরে গেলে আমি এম এর মান কয়টা পাবো, এম এর মান নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। তো এল এর মান যদি 0 হয় তাহলে ব্যাপারটা -0 থেকে +0 পর্যন্ত, 0 প্লাস মাইনাস তো হয় না, তার মানে 0 ± 0ই হবে। আচ্ছা, যদি এল এর মান হয় 1, তাহলে এল এর মান 1 হলে পারে তার নাম হবে পি উপশক্তি স্তর। অর্থাৎ যদি আমার পি উপশক্তি স্তর থাকে তাহলে এবার এম এর মান কি হবে, দেখো তো এল এর মান হচ্ছে 1, তাহলে এম এর মান হবে -1 থেকে +1 পর্যন্ত। এই যে এল এর মান 1, সংখ্যা রেখা যদি চিন্তা করি তাহলে এম এর মান আসবে -1, 0 আর আসবে +1, মাইনাস থেকে প্লাস পর্যন্ত, মাইনাস থেকে প্লাস পর্যন্ত। আচ্ছা, তাহলে যদি এল এর মান হয় 2, এল এর মান 2 হলে পরে ডি উপশক্তি স্তর হয়, তাহলে আমরা নাম দিব ডি উপশক্তি স্তর। এবং এখানে এম এর মান তাহলে কি হবে একটু খেয়াল করো, এল এর মান 2, তারপরে -2 থেকে +2 পর্যন্ত, অর্থাৎ -2, -1, 0, +1, +2, সংখ্যা রেখা -2 থেকে +2। এবং যদি আমি এল সমান 3 অর্থাৎ এফ উপশক্তি স্তরে যাই তাহলে এম এর মান হবে -3, -2, -1, 0, +1, +2, +3। এই যে এবার একটা ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি, যে এম এর যে মানগুলো পেলাম, এম এর মানই হচ্ছে অরবিটাল সংখ্যা, এম এর মানই হলো অরবিটাল সংখ্যা, এম এর মানই হলো অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা। এবং আরেকটা কথা জানতে হবে, একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এম এর মানই হচ্ছে অরবিটাল সংখ্যা, এম এর মান একটা পেয়েছি, তার মানে অরবিটাল একটা। এম এর মান 3টা পাইছি, তার মানে অরবিটাল 3টা। এম এর মান 5টা, অরবিটাল 5টা। এম এর মান 7টা, অরবিটাল 7টা। তাহলে এস উপশক্তি স্তরে প্রবেশ করলে একটা অরবিটাল পাবো, পি উপশক্তি স্তরে প্রবেশ করলে 3টা অরবিটাল পাবো, ডি উপশক্তি স্তরে প্রবেশ করলে 5টা অরবিটাল পাবো, এবং এফ উপশক্তি স্তরে প্রবেশ করলে 7টা অরবিটাল পাবো।
তাহলে এই এম এর মানটা দ্বারা বুঝতে পারছি আমি উপশক্তি স্তরের মধ্যে কয়টা অরবিটাল থাকবে। তো আমি শুরুতে যাই একটু এই প্রধান কোয়ান্টাম সংখ্যাতে আমি বৃত্তাকার বা কক্ষপথে প্রবেশ করব। এবারে কক্ষপথে যাওয়ার পর আমি পাবো হচ্ছে উপশক্তি স্তর। এবার প্রত্যেকটা উপশক্তি স্তরে প্রবেশ করলে অরবিটাল কয়টা পাবো সেটা নির্ণয় করতে পারবো আমি এই এম এর মানের সাহায্যে। তাহলে আমি এখন দেখলাম এস এর মধ্যে একটা অরবিটাল, পি এর মধ্যে তিনটা অরবিটাল। তাহলে আমি যদি আবার ওই কথাতে যাই, মনে করো যে তুমি এখন 3 নাম্বার কক্ষপথে আছো। 3 নাম্বার কক্ষপথে আছো, তার মানে তোমার এখানে মোট ইলেকট্রন 18টা। কিভাবে পেলাম? 2n² সূত্র দিয়ে। কক্ষপথের কথা বলছি, 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আছে 18টা। এবার যদি বলি 3 নাম্বার কক্ষপথে গেলে তুমি কি পাবা? কক্ষপথে গেলে কি পাওয়া যায়? কক্ষপথে গেলে উপশক্তি স্তর পাওয়া যায়। তো 3 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর কি কি পাবো? এল এর মান পাবো 0, 1, 2। তাহলে উপশক্তি স্তর হবে 3s, 3p, 3d। তাহলে 3 নাম্বার কক্ষপথে আমি 3s, 3p এবং 3d নামে 3টা উপশক্তি স্তর পাবো। এবারে প্রত্যেকটা উপশক্তি স্তরে প্রবেশ করলে কি পাবা? প্রত্যেকটা উপশক্তি স্তরে প্রবেশ করলে আমি এম এর মান অর্থাৎ অরবিটাল পাবো। তাহলে এস এ প্রবেশ করলে একটা অরবিটাল পাবো, এই যে এস এ উপশক্তি স্তরে একটা অরবিটাল। পি তে প্রবেশ করলে আমি 3টা অরবিটাল পাবো, পি এর মধ্যে 3টা অরবিটাল। এবং ডি তে প্রবেশ করলে আমি মোট 5টা অরবিটাল পাবো, মোট 5টা অরবিটাল পাবো। এবং প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন আছে? 2টা করে। তার মানে এস এ ইলেকট্রন আছে 2টা, পি তে প্রত্যেকটাতে 2টা করে 6টা, এবং ডি তে প্রত্যেকটাতে 2টা করে 10টা। এই যে পি এ যে 6টা, সেটা কিন্তু আমি আগেই জানতাম যে পি তে 6টা ইলেকট্রন আছে। কিন্তু কি কেন 6টা সেটার কারণ আমি জানলাম, কারণ পি এর মধ্যে অরবিটাল আছে 3টা অরবিটাল হলে ইলেকট্রন 6টা থাকবে। আমি আগে জেনেছিলাম ডি তে ইলেকট্রন থাকতে পারবে 10টা। এখন জানলাম কেন 10টা, কারণ ডি উপশক্তি স্তরে অরবিটাল পাচ্ছি 5টা যদি অরবিটাল হয় তাহলে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন, 10টা ইলেকট্রনই তাহলে হবে। এবং এসে আমরা দেখেছি ইলেকট্রন থাকতে পারে 2টা। এসে 2টা থাকার কারণ কি? কারণ এস উপশক্তি স্তরে অরবিটাল একটা অরবিটাল মানে 2টা ইলেকট্রন। এইভাবে ইলেকট্রনগুলো থাকে। তার মানে তুমি যদি 4 নাম্বার শক্তি স্তরে যাও, 4 নাম্বার শক্তি স্তরে গেলে মোট ইলেকট্রন পাবা হচ্ছে, মোট ইলেকট্রন 32টা। এখন 4 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তর কটা আছে? 4 নম্বর শক্তি স্তর উপশক্তি স্তর 4টা আছে, 4s, 4p, 4d, 4f। তাহলে 4s, 4p, 4d, 4f। তুমি যদি 4s এর মধ্যে প্রবেশ করো, কয়টা অরবিটাল পাবা? যে কোনো s এ একটা অরবিটাল। 4s এ গেলে একটা অরবিটাল পাবা, তার মানে ইলেকট্রন আছে 2টা। তুমি যদি 4p তে প্রবেশ করো, কয়টা অরবিটাল পাবা? 3টা, তাহলে ইলেকট্রন আছে 6টা। তুমি যদি 4d তে প্রবেশ করো, অরবিটাল পাবা 5টা, অরবিটাল পাবা 5টা, তার মানে ইলেকট্রন পাবা 10টা। আর যদি 4f এ প্রবেশ করো তাহলে অরবিটাল পাবা 7টা, ইলেকট্রন পাবা 14টা। এইভাবে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়ে আছে। শক্তি স্তরের মধ্যে প্রবেশ করলে পাবা উপশক্তি স্তর, প্রত্যেকটা উপশক্তি স্তরে প্রবেশ করলে পাবা অরবিটাল, এবং ওই প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রনগুলো বিন্যস্ত আছে। তাহলে 3টা কোয়ান্টাম সংখ্যা শেষে আমরা শক্তি স্তর সম্পর্কে ধারণা পেলাম, শক্তি স্তরের ভিতরে গেলে উপশক্তি স্তর পাবো সেটা সম্পর্কে ধারণা পেলাম, প্রত্যেকটা উপশক্তি স্তরে গেলে পারে অরবিটাল পাবো সেইটা সম্পর্কেও ধারণা পেলাম। এবারে প্রত্যেকটা অরবিটালে যে 2টা ইলেকট্রন আছে, ওই 2টা ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে সেটা আমাদের নির্দেশ করে পরবর্তী কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
একে এস দিয়ে প্রকাশ করা হয়, এস ফর স্পিন। তাহলে আমরা যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন পাইলাম, এই দুইটা ইলেকট্রন কিন্তু পরস্পরের বিপরীত স্পিনে ঘুরছে। একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন পেলাম, দুইটা ইলেকট্রন পরস্পরের বিপরীত স্পিনে ঘুরছে। একটা যদি ক্লকওয়াইজ ঘুরে, আরেকটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো একটা ডিরেকশন যা হবে, অন্যটা ডিরেকশন হবে ঠিক তার উল্টা, অর্থাৎ বিপরীত। তো এই স্পিন কোয়ান্টাম সংখ্যার এই জিনিসটাকে, এই স্পিন কোয়ান্টাম সংখ্যার এই এস কে প্লাস হাফ অথবা মাইনাস হাফ দিয়ে প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ তুমি একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন পাবা, যে কোনো অরবিটালে গেলে দুইটা ইলেকট্রন আছে, যে দুইটা ইলেকট্রন পাবা, দুইটা ইলেকট্রন একটা ক্লকওয়াইজ ঘুরছে এবং আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অর্থাৎ যে কোনো একটার মান তুমি প্লাস হাফ ধরে নিবা এবং আরেকটা স্পিনের মান মাইনাস হাফ ধরে নিবা। এস এর মান প্লাস হাফ এবং মাইনাস হাফের বাইরে আর কোনো কিছু হবে না। এস এর মান, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ফিক্সড দুইটা। একটা অরবিটালে গেলাম, একটা স্পিন প্লাস হাফ, একটা স্পিন মাইনাস হাফ। তাহলে আমি সম্পূর্ণ জিনিসটা একবার বলতে চাই, পরমাণুর ভেতরে গেলে পারে আমি পাবো হচ্ছে একটা শক্তি স্তর। বিভিন্ন সংখ্যক শক্তি স্তর আছে, বিভিন্ন সংখ্যার শক্তি স্তর আছে, বিভিন্ন সাইজের শক্তি স্তর আছে। এই শক্তি স্তরের মধ্যে যদি আমি প্রবেশ করি, তাহলে পাবো আমি উপশক্তি স্তর, যাকে এল দিয়ে প্রকাশ করা হচ্ছে। প্রত্যেকটা শক্তি স্তরের ভিতরে গেলে বিভিন্ন সংখ্যক উপশক্তি স্তর পাওয়া যাবে। এই উপশক্তি স্তরটা নির্ণয় করার সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো আমরা এখান থেকে দেখলাম যত নাম্বার শক্তি স্তরে প্রবেশ করব, ততটা করে উপশক্তি স্তর পাওয়া যাবে। এবারে উপশক্তি স্তর যখন পেলাম, এই প্রত্যেকটা উপশক্তি স্তরে প্রবেশ করলে আমি পাবো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যার সংখ্যা যে মানের সাহায্যে আমি বের করতে পারবো আসলে অরবিটাল কয়টা আছে। অর্থাৎ শক্তি স্তরে গেলে উপশক্তি স্তর, প্রত্যেকটা উপশক্তি স্তরে গেলে অরবিটাল, আর প্রত্যেকটা অরবিটালে গেলে দুইটা করে ইলেকট্রন। দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রনের স্পিন প্লাস হাফ এবং আরেকটা ইলেকট্রনের স্পিন হবে মাইনাস হাফ। এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা, এই চারটা কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা একটা ইলেকট্রনের শুরু থেকে শেষ পর্যন্ত, ইলেকট্রনের যে আমরা সন্ধানে বের হয়েছিলাম, এখান থেকে ইলেকট্রনের সন্ধানে বের হয়েছিলাম, ফাইনালি এত দূর রাস্তা আসার পর ইলেকট্রনের যে নারী নক্ষত্র সবকিছু আমরা ব্যাখ্যা করতে পারলাম। এখন এখান থেকে কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো যদি আমরা একটু বলি, কি টাইপের প্রশ্ন হতে পারে এখান থেকে, সেগুলো যদি একটু দেখাই তোমাদের। এখান থেকে সৃজনশীল প্রশ্নটা হবে এরকম, একটা পরমাণুর বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকবে, একটা পরমাণুর বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকবে, বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকার পর কে, এল, এম, এন এরকম নির্দেশ করা থাকবে। যে প্রশ্নটা হবে যে এন শেলে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে। প্রশ্নটা হবে এরকম যে এন শেলে এল ও এম হিসাব করে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো এন শেল মানে কত নাম্বার কক্ষপথ বোঝাবে। এই যে এন শেল মানে কত নাম্বার কক্ষপথ বোঝাচ্ছে, এন এর মান 4, 4 নাম্বার শক্তি স্তর। তাহলে 4 নাম্বার শক্তি স্তর যদি তুমি যাও, তাহলে এল এর মান কি দিয়ে বের করবা, 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এল এর মান তোমার হবে 0, 1, 2, 3। 0, 1, 2, 3 যদি হয়, তাহলে এটার নাম কি হবে, একটু আগে আমরা দেখলাম, এটার নাম হবে তাহলে 4s, 4p, 4d এবং 4f। এবার যদি আমি 4s এর মধ্যে প্রবেশ করি, m এর মান হবে 0, 4p তে প্রবেশ করলে m এর মান হবে -1, 0 + 1, 4d তে প্রবেশ করলে m এর মান হবে -2, -1, 0 + 1 + 2 এবং এইখানে প্রবেশ করলে m এর মান হবে -3, -2, -1, 0 + 1 + 2 + 3।
তাহলে m এর মান জয়টা পাবো তটাই হচ্ছে অরবিটাল। s 4 নাম্বার শক্তি স্তরের এ কটা উপশক্তি স্তর, এবং এই উপশক্তি স্তরগুলোতে s এ একটা অরবিটাল, p তে 3টা অরবিটাল, d তে 5টা অরবিটাল, f এ 7টা অরবিটাল। হিসাব করে দেখবা 4 নাম্বার কক্ষপথে মোট অরবিটাল তাহলে হবে আমার 16টা। হিসাব করে দেখবা 7টা সবগুলো ইলেকট্রন হিসাব অরবিটাল হিসাব করে দেখলে পাবো আমি 16টি অরবিটাল পাবো। আর প্রত্যেকটা অরবিটালে যেহেতু 2টা করে ইলেকট্রন আছে, সো আমার ইলেকট্রন সংখ্যা হবে 16 × 2 অর্থাৎ 32টি ইলেকট্রন আছে। একটা ছক আছে, যে ছকটার সাহায্যে আবার সম্পূর্ণ কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা রিভিশন করতে পারবো, ওই ছকটাও আমরা এখন দেখব। আমরা এখন পর্যন্ত 4টা কোয়ান্টাম সংখ্যা দেখলাম। 4টা কোয়ান্টাম সংখ্যা যদি আমরা ছকটা ব্যবহার করে 4টা কোয়ান্টাম সংখ্যা যেটা শিখলাম যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কোয়ান্টাম সংখ্যা টপিকটাতে আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা একটু ওই 4টা কোয়ান্টাম সংখ্যা একটু আবার অ্যাপ্লাই করি, কি শিখলাম সেটা একটু দেখি। তাহলে এখানে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি আমার মনে করো কে শেল দেওয়া আছে, কে শেল মানে 1 নাম্বার কক্ষপথ, তো 1 নাম্বার কক্ষপথ বা 1 নাম্বার শক্তি স্তরে এল নির্ণয় করার সূত্র, বা যে কোনো কক্ষপথে যে কোনো শক্তি স্তরে এল নির্ণয়ের সূত্র কি ছিল? 0 থেকে n-1 পর্যন্ত, এটা ছিল সূত্রটা। আমরা অলরেডি এগুলো দেখে আসছি। তাহলে যখন আমি কে শেলে আছি অর্থাৎ 1 নাম্বার কক্ষপথে আছি, তখন আমার এল এর মান হবে 0। আর এল এর মান যদি 0 হয় তখন তার নাম বলতে পারবো আমি 1s, এটা কিন্তু আমরা অলরেডি জেনে আসছি। এখন এবারে উপশক্তি স্তরের মধ্যে প্রবেশ করলে m এর মান কয়টা পাবো সেটা নির্ণয় করার সূত্র আমরা দেখে আসছি, -l থেকে +l পর্যন্ত। এটা হচ্ছে একটা উপশক্তি স্তরে প্রবেশ করলে কয়টা m এর মান পাবো সেটা। তাহলে l এর মান এখানে পাইছি আমি, l এর মান পাইছি 0। l এর মান যদি 0 হয় তাহলে m এর মানও এখানে হবে 0, কারণ -0 থেকে +0। এখন m এর কতটা একটু আগে যেটা বললাম সেটা যদি মনে করার চেষ্টা করো, যে m এর মানই হচ্ছে অরবিটাল সংখ্যা। m এর মান কটা পাইছি? একটা, তার মানে এখানে আমার অরবিটাল থাকবে এখানে একটা। আর একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? একটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টা, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হবে 2টা। আর ইলেকট্রন যদি 2টা হয় তাহলে স্পিন কেমন হবে? একটার স্পিন হবে তাহলে +½ এবং আরেকটার স্পিন হবে -½ 1 নাম্বার কক্ষপথে এই যে কটা আমি মান লিখলাম, এই মানের বাইরে 1 নাম্বার কক্ষপথে আর কোনো কাহিনী নাই, এ পর্যন্ত শেষ। এবার যদি তুমি এল শেলে যাও, এল শেল অর্থাৎ 2 নাম্বার কক্ষপথে যাও, তাহলে এল এর মান কি হবে? 0 থেকে n-1 পর্যন্ত। একটু আগে আমরা দেখে আসলাম এল এর মান হবে 0 আর এল এর মান হবে 1। এল এর মান যদি 0 হয় তখন এর নাম হবে 2s এবং এর নাম হবে তখন 2p। এবার এল এর মান প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য, প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য তোমাকে m বের করতে হবে। তাহলে এই যে এখানে s এর মান 0, l এর জন্য l এর মান 0, তার মানে m এর মান হবে 0। আর এখানে l এর মান হচ্ছে 1, তার মানে m এর মান পাবো -1, 0 এবং +1। এগুলো দেখা যাচ্ছে অলরেডি। এখন p উপশক্তি স্তরে প্রবেশ করলে, p উপশক্তি স্তরে প্রবেশ করলে যে 3টা অরবিটাল পাবো, এই 3টা অরবিটালের একটু নাম আছে, এই নামগুলো আমাদের একটু জানা উচিত। এই নামগুলোকে বলা হয় 2px, 2py এবং 2pz। তার মানে যে কোনো p উপশক্তি স্তরে প্রবেশ করলে আমি 3টা অরবিটাল পাবো, px, py, pz। তাহলে s উপশক্তি স্তরে একটা অরবিটাল, p উপশক্তি স্তরে 3টা অরবিটাল। 2 নাম্বার কক্ষপথে আমি মোট অরবিটাল পেলাম তাহলে 4টা। s এ একটা, p এ 3টা, 4টা যদি অরবিটাল হয় তাহলে ইলেকট্রন হবে 8টা, একটা অরবিটালে 2টা ইলেকট্রন। 8টা যদি ইলেকট্রন হয় তাহলে স্পিন হবে 4টা +½ এবং 4টা -½
এই গেল আমার 2 নাম্বার কক্ষপথের কাজ। আচ্ছা, তাহলে 2 নাম্বার কক্ষপথে যদি আমি যাই তাহলে দুইটা উপশক্তি স্তর পাবো, 2s এবং 2p। 2s এ গেলে একটা অরবিটাল পাবো, 2p তে গেলে 3টা অরবিটাল পাবো, মোট 4টা অরবিটাল পাবো, ইলেকট্রন হবে 8টা। যদি m শেলে যাই অর্থাৎ 3 নাম্বার কক্ষপথে যাই তাহলে l এর মান আসবে 0 1 2, তাহলে এটার নাম হবে 3s 3p এবং 3d। তো l এর মান যদি 0 হয় m এর মান হবে 0, l এর মান যদি 1 হয় m এর মান হবে -1 0 +1, l এর মান যদি 2 হয় m এর মান হবে -2 -1 0 +1 +2। তাহলে s এর মধ্যে গেলে পাবো আমি একটা অরবিটাল, p তে গেলে পাবো 3টা অরবিটাল। তাহলে 3টা অরবিটালের নাম আমি একটু আগে দেখলাম, p এর অরবিটাল 3টা, একটা হচ্ছে px, একটা হচ্ছে py, একটা হচ্ছে pz। এবং d তে গেলে আমি পাবো 5টা অরবিটাল। তো এই d অরবিটালের নামও আমাকে মনে রাখতে হবে। d অরবিটালকে বলা হয় dxy, তারপরে হচ্ছে dyz, তারপরে হচ্ছে dzx, তারপর হচ্ছে dx স্কয়ার y স্কয়ার, তারপর হচ্ছে dz স্কয়ার। অর্থাৎ 3s এ প্রবেশ করলে একটা অরবিটাল, 3p তে প্রবেশ করলে 3টা অরবিটাল এবং 3d তে প্রবেশ করলে 5টা অরবিটাল। তাহলে আমার মোট অরবিটাল কয়টা হচ্ছে হিসাব করে দেখবা, মোট অরবিটাল হচ্ছে 9টা। এখন 9টা যদি অরবিটাল হয় তাহলে ইলেকট্রন হবে 18টা। 18টা যদি ইলেকট্রন হয় তাহলে এর মধ্যে আছে আমার 9টা প্লাস হাফ এবং 9টা মাইনাস হাফ। 3 নাম্বার কক্ষপথের কাহিনী ক্লিয়ার। 3 নাম্বার কক্ষপথে এর চাইতে বেশি কোনো ঝামেলা নাই। এবার আসছে আমরা লাস্ট 4 নাম্বার কক্ষপথে। তো যদি আমরা n শেলের কথা হিসাব করি অর্থাৎ 4 নাম্বার শেলে যাই তাহলে আমি l এর মান পাবো 0 1 2 এবং 3। তাদের নাম হবে কি 4s 4p 4d এবং 4f। তো 4s এ গেলে m এর মান পাবো 0, 4p তে গেলে m এর মান পাবো -1 0 +1, এখানে পাবো -2 -1 0 +1 +2, -3 -2 -1 0 +1 +2 +3। s এ গেলে একটা অরবিটাল, p তে গেলে 3টা, d তে গেলে 5টা, f এ গেলে 7টা। হিসাব করে দেখবা মোট অরবিটাল হবে 16টা। তাহলে 16টা যদি অরবিটাল হয় ইলেকট্রন হবে 32টা। 32টা যদি ইলেকট্রন হয় স্পিন হবে 16টা প্লাস হাফ এবং 16টা মাইনাস হাফ। তাহলে এই হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যার ওভারঅল জিনিস যা আছে তাই। তাহলে যে কোনো শক্তি স্তরে গেলে প্রথমে পাবো উপশক্তি স্তর, 1 নাম্বারে গেলে একটা উপশক্তি স্তর, 2 এ গেলে 2টা, 3 এ গেলে 3টা, 4 এ গেলে 4টা। প্রত্যেকটা উপশক্তি স্তরে প্রবেশ করলে পাবো হচ্ছে আমি অরবিটাল m এর মান। অরবিটাল নির্ণয়ের সূত্র -l থেকে +l। s এ গেলে একটা অরবিটাল, p তে গেলে 3টা অরবিটাল, px py pz, p তে গেলে 3টা অরবিটাল, px py pz, আর d তে গেলে 5টা অরবিটাল, 5টা অরবিটাল। প্রত্যেকটা অরবিটাল সংখ্যা নির্ণয় করার পর প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন এবং প্রত্যেকটা ইলেকট্রনের অরবিটালে যে ইলেকট্রন আছে প্লাস হাফ এবং মাইনাস হাফ হয়ে আছে। এবার যদি হিসাব করে দেখো 1 নাম্বার শেলে একটা অরবিটাল, 2 নাম্বার শেলে 4টা অরবিটাল, 3 নাম্বার শেলে 9টা অরবিটাল, 4 নাম্বার শেলে 16টা অরবিটাল। তাহলে অরবিটাল সংখ্যা নির্ণয় করতে হলে তাহলে আমাকে নির্ণয় করতে হবে n স্কয়ার। যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি অরবিটাল পেয়ে যাচ্ছি। 2 নাম্বার শেলে 2 স্কয়ার 4টি অরবিটাল, 3 নাম্বার শেলে 3 স্কয়ার 9টি অরবিটাল, 4 নাম্বার শেলে 4 স্কয়ার 16টি অরবিটাল। এবার প্রত্যেকটা অরবিটালে যেহেতু 2টা করে ইলেকট্রন থাকে সো ইলেকট্রন সংখ্যা তাহলে 2n স্কয়ার হয়ে যাবে। দেখো হিসাব করি যে 2n স্কয়ার দিয়ে শুরু করেছিলাম আমরা, প্রধান কোয়ান্টাম সংখ্যা 2n স্কয়ার দিয়ে শুরু করেছিলাম, ফাইনালি 2n স্কয়ার দিয়ে আমরা আসে পৌঁছলাম।
তাহলে আগে যেগুলো পড়ালাম 4টা কোয়ান্টাম সংখ্যা আলাদাভাবে, এবং এই 6কে সম্পূর্ণ কোয়ান্টাম সংখ্যাকে একসঙ্গে নিয়ে আসা পড়ালাম। শুরু থেকে শেষ পর্যন্ত যদি বুঝে থাকো বা নিজে নিজে চর্চা করো আরেকবার, তাহলে কোয়ান্টাম সংখ্যার এই যে যা কিছু পড়ালাম এতটুকুর মধ্যে আর কোনো সমস্যা থাকার কথা হবে না ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।